তিতলি এবং বিশাল নিউ ইয়র্কে থাকতো। আজ 3 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। বিশালের ফ্যামিলিতে তার বাবা মা ছাড়া আর কেউই ছিল না, কিন্তু তাদের বিয়ের 1 বছর আগেই বাবা মা মারা যায়। বিদেশে চাকরি পাওয়ার পর বিশাল বিয়ে করে তিতলিকে নিয়ে চলে আসে। তারা দুজনে এখানেই সেটেল হয়ে যায়, কিন্তু তিতলির পরিবার দেশে রয়েছে। সে মাঝে মধ্যেই তাদের সবাইকে খুব মিস করে। সবার থেকে দূরে একা এখানে তার মন বসে না। এমনই একদিন বিশাল এবং তিতলি একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তিতলি বলে, বিশাল, আমি তোমায় বারবার বলে অস্থির হয়ে গেছি। তোমার সাথে পার্টিতে যেতে আমার একেবারে ভালো লাগে না। খুব বিরক্ত লাগে এসব পার্টি আমার। তিতলি, ইউ আর মাই ওয়াইফ। পার্টিতে তুমি আমার সঙ্গে যাবে না তো আমি কাকে নিয়ে যাব? আর এগুলো বিজনেস মিটিং, ওখানে না গেলে হয় নাকি? বিজনেস বিজনেস আর বিজনেস, এছাড়া কি তুমি আর কিছুই দেখতে পাও না নাকি? আমি কবে থেকে তোমাকে একটা কথা বলছি, তুমি তো সেই কথাই কোনো গুরুত্বই দিচ্ছ না। কি কথা বলছো তুমি? কি গুরুত্বটা দিইনি আমি? আজ 3 বছর হলো আমরা এখানে এসেছি। আমি তোমাকে প্রত্যেক মাসে একবার করে বলি যে অন্তত 15 দিনের ছুটি নিয়ে একবার দেশে চলো। আমার কথার তো কোনো গুরুত্বই নেই তোমার কাছে। আচ্ছা, তাহলে ম্যাডামের এই সমস্যা। ঠিক আছে, আমি তাহলে খুব তাড়াতাড়ি তোমাকে দেশে নিয়ে যাচ্ছি, তৈরি হয়ে থেকো। তুমি সবসময় এরকমই বলো, কিন্তু তুমি ব্যাপারটাকে সিরিয়াসই নাও না। এই করে করে তুমি আমাকে ভুলেছো, এবার নিজের দেশটাকেও ভুলে যাচ্ছ। আরে ডার্লিং, তোমাকে আমি কি করে ভুলবো? তুমি তো আমার ওয়াইফ, আর আমার দেশ আমার মা, সে কি আমি ভুলতে পারি? থাক, তোমাকে আর এসব ডায়লগ দিতে হবে না। চলো তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে বাড়ি এসে আমি একটু ঘুমাবো। এরপর বিশাল এবং তিতলি দুজনেই পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে বিশাল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবং কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে যায়। তিতলি চুপচাপ একটি টেবিলে এক কোণে বসে থাকে। এসব পার্টি তার একেবারেই ভালো লাগতো না। সে দিনের পর দিন একাকিত্বে ভুগতে থাকে। এভাবে আরো 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা বিশাল একটি ফাইল নিয়ে তার কাছে আসে এবং তাকে দেয়। ওই ফাইল খুলে তিতলি অবাক হয়ে যায় এবং বলে, কি, এটা তো টিকিট। আমরা দেশে যাচ্ছি? সত্যি সত্যি দেশে যাচ্ছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না বিশাল। টিকিট হাতে পেয়েও বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলো একেবারে বাপের বাড়ি পৌঁছে তারপরে বিশ্বাস করবে। হা হা হা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিশাল, আই লাভ ইউ। টিকিট হাতে পেয়ে তিতলির আনন্দের সীমা থাকে না। 2 সপ্তাহ ধরে সীমা তার বাপের বাড়ি যাওয়ার জন্য সব কেনাকাটা করতে থাকে। পরের সপ্তাহে তারা ফ্লাইটে করে দেশে এসে পৌঁছায়। বিশালের পরিবারের কেউই ছিল না। বিদেশে যাওয়ার আগে বিশাল সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে সেখান থেকে চলে গিয়েছিল। এজন্য তারা সোজা তিতলির বাড়িতে গিয়ে ওঠে। এরপর মেয়ে এবং জামাইকে দেখতে পেয়ে তিতলির মা এবং পরিবারের বাকিরা খুবই খুশি হয়ে যায়। তিতলির মা চন্দনা দেবী বলেন, বাবা, আজ কত বছর পর আমার মেয়েটাকে দেখলাম। চোখ জুড়িয়ে গেল তোদের দুজনকে দেখে। আমি তো ভেবেছিলাম আর তোদেরকে দেখতেই পাবো না। মা, তুমি শুধু শুধু এরকম কথা বলছো কেন? তুমি তো জানো এসব কথা শুনলে আমার মন খারাপ হয়ে যায়। আমিও তোমাদেরকে কম মিস করিনি মা। তোমাদের জন্য আমি প্রত্যেক দিন কত কাঁদতাম, তোমরা জানো। আচ্ছা দিদি, এখন তো কান্নাকাটি করার সময় নয়। তাহলে তোরা দুজন এখন কান্নাকাটি করছিস কেন? তুই তো মাত্র 2 সপ্তাহের জন্য বেড়াতে এসেছিস। এখন এসব বাদ দে, চল আমরা সবাই মিলে একটু এনজয় করি। তুই আমার জন্য কি গিফট এনেছিস শুনি? অনেক কিছু এনেছি, বিদেশের পারফিউম, লিপস্টিক আর তোর পছন্দের আইফোন। চলো মা, তোমাকেও তোমার গিফটটা দেখাই। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না তো। আরে তোর বাবা তোদের জন্য বাজার করতে গেছে, এবার ফিরে পড়বে। চলো বাবা, এবার হাত মুখ ধুয়ে বসো। আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি, আগে কিছু খাও, তারপরে কথা হবে। এরপর চন্দনা দেবী মেয়ে জামাইকে খুব খাতির করে খাওয়ান। এতদিন পর দেশে এসে জামাই খাতির পেয়ে বিশাল বেশ পেট ভরেই খেয়ে নেয় এবং বিছানায় শুতে চলে যায়। এমন সময় তিতলি তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার বিশাল, তুমি এখন এখানে ঘুমাতে এসেছো? এই তো সবে আমরা এলাম, চলো একটু গ্রামের দিকে ঘুরে আসি। আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি এখন গ্রামে ঘুরতে যেতে পারবো না, তুমি যাও গিয়ে ঘুরে আসো। এই বলে বিশাল ঘুমিয়ে পড়ে। তিতলি একাই বেরিয়ে পড়ে। গ্রামের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার বাড়িতে যায় এবং সবার সঙ্গে কথা বলে। তার বেশ ভালোই লাগছিল। এতদিন পর গ্রামের কিছু কিছু জিনিস ছিল যেটা একেবারেই পাল্টে গিয়েছিল, আবার কিছু কিছু জিনিস একদম পাল্টায়নি। ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে ছিল সবকিছুর সাথে। ঘুরতে ঘুরতে সে একটি পুরানো বটগাছের কাছে এসে দাঁড়ায় এবং তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় সে তার প্রিয় বন্ধু তুহিনের সঙ্গে এই বটগাছের তলায় খেলতে আসতো।
সে বটগাছের আড়ালে কাউকে বসে থাকতে দেখে এবং এগিয়ে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে তুহিনই বসেছিল। তাকে দেখে তুহিন বলে, আরে তিতলি, তুই কেমন আছিস? অনেকদিন পর গ্রামের কথা মনে পড়লো। আমি ভালো আছি তুহিন, তুই কেমন আছিস বল? তুই তো একেবারে আমাকে ভুলেই গেছিস। গ্রামের সমস্ত বন্ধুরা মাঝে মাঝে আমাকে চিঠি লেখে, ফোন করে, কিন্তু তুই তো কোনো খবরই দিসনি। একেবারে যেন হারিয়েই গেছিস। কি আর বলবো বল, নিজের জীবনের ঝামেলায় যেভাবে জড়িয়ে আছি, এই পরিস্থিতিতে তোকে কিভাবেই বা চিঠি লিখবো আর ফোনই বা করবো। তোর কি হয়েছে? এই তুই এখন কি করিস? তুই তো বলেছিলিস পড়াশোনা শেষ করে তুই বিদেশে গিয়ে সেটেল হবি, কিন্তু তুই সেরকম তো কিছুই করছিস না। হ্যাঁ বলেছিলি, কিন্তু ওখানে কিছু সমস্যা হয়ে গেছে। আর তোর মতো যদি সকলে বিদেশে চলে যায় তাহলে দেশটাকে দেখবে কে বল? দাদা বৌদি দুজনেই তো শহরে গিয়ে বসবাস করে, মা বাবাকে দেখার জন্য তো আমাকে এখানেই থেকে যেতে হয়েছে। আচ্ছা চল একটু গ্রামের জঙ্গলি নদীর দিক থেকে ঘুরে আসি। অনেকদিন ধরেই ভাবছিলাম গ্রামে গেলে নদীর ধারে অবশ্যই ঘুরতে যাব। তোর সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। চল এবার নদীর ধারে বসে বসে তোর সমস্যার কথা শুনবো। এভাবেই তিতলি তার বন্ধু তুহিন দুজনেই নদীর ধারে বেড়াতে যায়। নদীর ধারে বসে তুহিন তার সমস্যার কথা তিতলিকে বলে। এদিকে বিশাল ঘুম থেকে উঠে তিতলিকে না পেয়ে একা একা বোর হতে থাকে। তখন সে তিতলির বোন মৌকে বলে, মৌ, তিতলি এখনো ফেরেনি? ও তো অনেকক্ষণ বেরিয়েছে, এখন তো এসে যাওয়ার কথা। জিজু, দিদি তো তুহিন দাদার সঙ্গে নদীর পাশে বেড়াতে গেছে। আমাদের পাড়ার কেতকির হাতে খবর পাঠিয়েছে। তুহিন দাদা? কে তুহিন দাদা? তোমাদের কোনো আত্মীয় নাকি? না না, তুহিনদা আমাদের আত্মীয় নয়। তুহিনদা তো দিদির বন্ধু। ছোটবেলা থেকে ওরা একসঙ্গে পড়াশোনা করেছে। স্কুলে সবাই বলতো ওরা একে অপরের প্রিয় বন্ধু। এতদিন পর প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, এত তাড়াতাড়ি আর বাড়ি ফেরে? বিকেল হয়ে যাবার পরও তিতলি বাড়ি ফিরছে না দেখে বিশাল তার খোঁজে বেরিয়ে পড়ে। নদীর ধারে এগিয়ে আসতে গিয়ে সে কয়েকটি মেয়ের কথা শুনতে পায়, যারা বলছিল, এই এই দেখ দেখ, এটা তিতলির স্বামী। বিদেশে কোনো বড় কোম্পানিতে চাকরি করে, শুনেছি নাকি অনেক টাকা। আরে বিদেশে চাকরি করুক আর লাখপতি হোক, তাতে আর কি? যে নিজের বউকে সামলে রাখতে পারে না, তার আবার কিসের টাকার জোর রে? ঠিকই বলেছিস, তিতলি তো এখানে এসে আগে ওই তুহিনের সঙ্গেই দেখা করতে গেছে। আরে বাবা, প্রথম প্রেম, এত সহজে কি ভোলা যায়? টাকা পয়সা গাড়ি বাড়ি সব দুদিনের, এসব পুরনো হয়ে গেলে আবার মানুষকে ফিরে আসতে হয়। তুই যাই বলিস, এগুলো কিন্তু ঠিক না। একটা মেয়ের কাছে তার স্বামী সব থেকে আগে হওয়া উচিত। বিয়ের পর কিসের প্রেম আর কিসেরই বা বন্ধুত্ব রে? আমার তো মনে হয় মেয়েটার চরিত্রটাই ভালো নয়। তা না হলে কেন একা একা নদীর ধারে ওই ছেলেটার সঙ্গে এতক্ষণ ধরে গল্প করতে যাবে শুনি? এসব মহিলাদের কথা কিছু কিছু বিশালের কানে যায় এবং তার মাথা গরম হয়ে ওঠে। একটু এগিয়ে শুনতে পায়, তুই এত সহজে হার মানার ছেলে নয়। কেন তুই এভাবে ভেঙে পড়ছিস তুহিন? একটু সময় অপেক্ষা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। আমার আর কিছুই ভালো লাগে না রে তিতলি। তুই যতদিন ছিলিস সব কি সুন্দর সহজভাবে পেয়ে যেতাম। এখন জীবনটা যে এত কঠিন হয়ে উঠেছে যে কোনো কিছু সমাধানই খুঁজে পাই না। আমাকে কেউ বুঝতেও চায় না। আমি কি চাই না চাই সেটাও কেউ বোঝে না। প্লিজ যা হোক করে আমাকে একটু সাহায্য কর। আমি আর পাচ্ছি না, আমার আর কিছু ভালোও লাগছে না। আমি তোকে কিভাবে সাহায্য করব তুহিন? আমার হাত পা বাঁধা। আমি আর কয়েকদিন পরেই তো বিদেশে চলে যাব। চাইলেও আমি তোর সঙ্গে কিছুই করতে পারবো না। এভাবে বলিস না তিতলি, তুই আমার শেষ ভরসা। তুই না সাথ দিলে আর কে দেবে বল? আর কারোর উপর আমার বিশ্বাসও নেই। এসব শোনার পর বিশাল সেখান থেকে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর তিতলি এলে বিশাল তাকে বলে, কি ব্যাপার, তোমার প্রথম প্রেমের সঙ্গে দেখা করে চলে এসেছো? সেই জন্যই কি তুমি এখানে আসতে চেয়েছিলে? আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে তোমার একবারও লজ্জা করলো না? বিশাল, এসব তুমি কি বলছো? তুমি একবারও ভেবে দেখেছো তুমি যে আমার নামে এসব কথা বলছো তাতে আমার কেমন লাগছে? ও, তাহলে তোমার এসব শুনতে খারাপ লাগছে। আর তুমি যখন ওই ছেলেটার সঙ্গে আড়ালে বসে নিজের সমস্যার কথা বলছিলে তখন তোমার খারাপ লাগেনি? তুমিই বলো, আমাদের বিবাহ জীবনে কিসের এমন সমস্যা আছে যে তুমি আড়ালে গিয়ে ওই ছেলেটাকে এসব কথা শোনাচ্ছিলে? বিশাল, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। এসব কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো শুনি? প্রমাণ আমি কিছু করতে চাই না তিতলি, প্রমাণ তো তুমি করে দিয়েছো। এতদিন ধরে আমার ভালোবাসার এই মর্যাদা দিয়েছো তুমি। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি কেন দেশে আসার জন্য এত ছটফট করছিলে। আর তুমি তো আমাকে বলেই দিতে পারতে যে তুমি তোমার পুরাতন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাও, আমি তোমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতাম। এত নাটক করার কি ছিল? এভাবে বিশাল আর তিতলির মধ্যে তুমুল ঝগড়া হয়। সেদিন রাতে তারা দুজন ঘুমাচ্ছিল। হঠাৎই তিতলির ফোন বেজে ওঠে।
ফোন নিয়ে সে বারান্দায় উঠে চলে আসে এবং কারোর সঙ্গে যেন কথা বলে। এরপর সে চুপি চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে এবং মনে মনে বলে, বিশাল আমার উপরে রেগে আছে, ও আমাকে এত ভুল বুঝছে। এখন আমি ওকে কি করে বোঝাবো যে আসল সত্যিটা কি? ও তো আমার কথা শুনতেই রাজি নয়। যাই হোক, ওর রাগের থেকেও এখন তুহিনের হেল্প করাটা বেশি গুরুত্ব। আগে তুহিনের সমস্যাটা মিটুক, তারপর ধীরে সুস্থে বিশালকে বুঝিয়ে সবকিছু বলবো। বিশাল সবকিছুই শুয়ে শুয়ে লক্ষ্য করছিল। তিতলির বেরিয়ে যাবার পর সে তার পিছু নেয়। তিতলি তুহিনের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বিশালের আর বুঝতে বাকি রইল না যে তিতলি তুহিনের বাড়িতেই যাচ্ছে। এসব দেখে বিশাল প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সে নিজের ঘরে এসে শুয়ে পড়ে। ঘন্টা দুয়েক পর তিতলি বাড়ি ফিরে আসে এবং চুপি চুপি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বিশাল তার সঙ্গে কোনোই কথা বলে না। এভাবেই 3-4 দিন কেটে যায়। তিতলি প্রত্যেকদিন রাতে উঠে তুহিনের বাড়িতে যেত এবং ভোরের দিকে বাড়ি ফিরে আসতো। বিশাল কয়েকদিন সহ্য করার পর একদিন সকালে কাউকে কিছু না বলেই ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে মনে মনে বলে, তুমি আমাকে অনেক ঠকিয়েছো তিতলি। তুমি যে আমার সঙ্গে এরকম করবে আমি স্বপ্নও ভাবিনি। তোমার জন্য আমি কি নাই করিনি। তোমাকে নিয়ে আমি একটা সংসার বেঁধেছিলাম, তুমি কিনা আগুন লাগিয়ে দিলে। না, আমি আর ওকে আমার সঙ্গে নিয়ে যাব না। থাক ওর ফ্যামিলির সঙ্গে আর পুরাতন বয়ফ্রেন্ডের সঙ্গে। এরপর বিশাল গাড়ির ড্রাইভারকে বলে, দাদা একটু তাড়াতাড়ি গাড়িটা চালান, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। দেখুন স্যার, এটা গ্রামের রাস্তা, আপনার বিদেশি রাস্তা নয় যে 160-এ গাড়ি চালাবো। এখানে গরু, ছাগল, মুরগি সবই ঘোরাঘুরি করে, তাই আমাকে এইভাবেই গাড়ি চালাতে হয়। আচ্ছা ঠিক আছে, চুপচাপ চলো। আরে সামনে ওটা কি? স্যার, মনে হচ্ছে ওটা একটা মেয়ে, লিফট চাইছে। কি করব? হ্যাঁ, হয়তো মার্কেটের দিকে যাবে। এখানে তো আর কোনো গাড়িও নেই। এখন তো অন্য কোনো গাড়িও আসবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, দাঁড়িয়ে মেয়েটাকে তুলে নাও, যেখানে যাবে ছেড়ে দিও। এরপর ড্রাইভার মেয়েটির কাছে গাড়ি দাঁড় করায়। তখন মেয়েটি বলে, বাবু, আপনারা কি বাজারের দিকে যাচ্ছেন? যদি যান তাহলে আমাকে একটু ছেড়ে দেবেন। আসলে আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। হ্যাঁ, চলে এসো। গাড়িতে ওঠার পর রুমা বিশালকে বলে, আমি এই গ্রামেরই বাসিন্দা। সাধারণত এই সময় গাড়ি থাকে, আজকে কেন গাড়ি নেই বুঝতেই পারছি না। আচ্ছা বাবু, আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, আমি এই গ্রামের কেউ না, আমি এখানে জামাই। এই কিছুদিন হয়েছে মুখার্জি বাবুদের বাড়িতে এসেছি। ও আচ্ছা, স্কুল মাস্টার মুখার্জি মশাই, আপনি তারই জামাই? তার মানে তো আপনি তিতলি দিদির স্বামী, আমাদের পাড়ার জামাই বাবু। বন্ধুরা, এই রুমা মেয়েটি কে ছিল? এরপর কি হবে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। আজ পিনাকি বাবুর এবং তার স্ত্রী শ্রাবণী দেবীর মন খুবই ভালো ছিল, কারণ তাদের বড় মেয়ে শিউলির একটি খুব ভালো জায়গায় বিয়ের যোগাযোগ হয়েছিল এবং কথাবার্তা প্রায় পাকা হয়ে এসেছিল। তাই তারা দুজনে ঘটক মশাইয়ের সঙ্গে বসে বিয়ের সম্বন্ধে আলোচনা করছিল। এমনই সময় পিনাকি বাবু বলেন, কি ঘটক মশাই, তাহলে কথা পাকা রইলো। আগামী ফাল্গুন মাসেই একটি দিনক্ষণ থেকে বিয়েটা সেরে ফেলবো, তা আপনি কি বলেন? আরে হ্যাঁ, পাকা মানে আমি তো যেখানে কথা দিয়েছি সেখানে পাকা না হয়ে কোথায় যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আর ছেলে তো একেবারে রাজপুত্র, ঘর বাড়ি দেখার মতো। আপনার মেয়ে ওখানে একেবারে সুখে শান্তিতে থাকবে। আপনার মুখে ফুলচন্দন পড়ুক ঘটক মশাই, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আপনার প্রণামী যা লাগে আমরা দেব, আপনি একদম চিন্তা করবেন না। সে তো আমি জানি। তা আজ আমি আসি, আমায় আবার এখন ছেলের বাড়িতেও যেতে হবে। এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যান। এদিকে শিউলি দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল এবং সে সেখানে আসে ও এসে বলে, মা, তোমরা আমাকে না বলেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো? আমি তো এখন পড়তে চাই, বলো, বড় চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের জন্য কিছু করতে চাই, আর তোমরা কিনা আমার বিয়ে দিতে চাও? আসলে শিউলি ঠিকই বলছিল। সে খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। ক্লাসে প্রতি বছরই সে ফার্স্ট হতো এবং পড়াশোনার প্রতি তার প্রচুর আগ্রহও ছিল। কিন্তু পিনাকিবাবু পেশায় একজন দিনমজুর ছিলেন আর তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার উপরে তার দুটি মেয়ে হওয়ায় সব সময় মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা লেগেই থাকতো। আর এদিকে শহরের কোটিপতি ঘরে মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তারা কোনোভাবেই সম্বন্ধটা হাতছাড়া করতে চাইছিল না।
শিউলির কথা শুনে শ্রাবণী দেবী বলেন, জানিস তো মা, তোর বাবার বয়স হচ্ছে, তাছাড়া আমাদের কাছে এত টাকাও নেই যে তোকে আরো বেশি পড়াশোনা করাবো। হ্যাঁ, তোর বিয়ে হলে তোর ছোট বোনটাকেও একটু দেখিস, ওরও একটা কোনো ভালোভাবে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে ব্যাস আমরা মরে শান্তি পাবো। দেখ মা, এই সম্বন্ধটা খুবই ভালো, আর আমি শুনেছি ও খুব ভালো ছেলে, বাড়ির একমাত্র ছেলে, আর বাবা মা খুবই ভদ্রনম্র। ওরা তো এখন বিয়েতে 1 টাকা পণও নেবে না বলেছে। আর তুই এখন না করিস না, এত ভালো সম্বন্ধ আমি আর কখনোই হয়তো পাবো না। পিনাকিবাবু শ্রাবণী দেবী মিলে শিউলিকে এভাবে বোঝালে সে আর কিছুই বলতে পারে না এবং বাবা মার কথায় বিয়ে করতে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই রঞ্জনের সঙ্গে শিউলির বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিউলি তার স্বামীর সঙ্গেই শহরে চলে আসে। রঞ্জনদের বাড়ি খুবই বড় ছিল। গেটে ঢোকার মুখেই রঞ্জনের মা মালতী দেবী দাঁড়িয়েছিলেন। শাশুড়িকে গেটের সামনে দেখে শিউলি প্রণাম করতে যায়। তখন, থাক থাক, আর প্রণাম করতে হবে না, রোজ রোজ এই একই প্রণামের নাটক আমার আর ভালো লাগে না। যাও, তুমি এখন উপরে ঘরে যাও, রঞ্জনের সঙ্গে আমার কিছু কথা আছে। মালতী দেবীর এমন কথা শুনে শিউলি অবাক হয়ে যায় ও সে ভাবতে থাকে, বাবা তো বলেছিলেন আমার শাশুড়ি মা নাকি খুবই ভালো মানুষ, তাহলে উনি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করলেন? আর বাড়িতে যেতে বলছেন কেন? আমি তো জানি না কোন ঘরে যাব, এখন আমি কি করব? এসব ভাবতে ভাবতে শিউলি বাড়ির ভিতরে ঢুকে যায়। মালতী দেবী রঞ্জনকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করেন, কি রে, কেমন বুঝলি? দামটা কেমন পাওয়া যাবে? দামটা এবারে বেশ ভালোই পাওয়া যাবে মা, মেয়েটার বয়সও খুব কম, আর তাছাড়া দেখতেও খুব সুন্দর, এক চান্সেই সবার পছন্দ হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, তবে গ্রামের মেয়ে একটু সাবধানে থাকিস। গ্রামের মানুষজন বোকা হলেও খুব সেন্টিমেন্টাল হয়, আর এইসব ব্যাপারে তো সবাই মিলে ঝাঁক বেঁধে চলে আসে। তুমি একেবারেই চিন্তা করো না মা, আমি ঠিক জায়গায় আর ঠিক মানুষের হাতেই মেয়েটিকে তুলে দেব। এরপর সেদিনটা এভাবেই কেটে যায়। পরের দিন সকাল সকাল শিউলি বাড়ির সমস্ত কাজকাম সেরে রাখে ও মালতী দেবী ঘুম থেকে উঠলে চা এবং জলখাবার নিয়ে যায়। ও বলে, মা, আপনি উঠে পড়েছেন? তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে যান, আমি আপনার জন্য চা আর জলখাবার এনেছি। আর আপনি দুপুরে কি কি খাবেন আমাকে একটু বলুন, আমি চটপট করে রান্না করে রাখবো। বাবা, তুমি এত সকাল সকাল এত সব কিছু করে ফেলেছো? আরে শোনো, তোমাকে এসব কাজ করতে হবে না, কাজ করার জন্য আমাদের বাড়িতে কাজের লোক রয়েছে। এখন তুমি যাও আর একটু রেডি হয়ে নাও, তোমাকে দেখতে কয়েকজন লোক আসবে। কারা আসবে মা? আমাদের কোনো আত্মীয়? এই মানে ওই রকমই কিছু ভেবে নাও। আর হ্যাঁ, ওদের কাছে বেশি কিছু কথা বলতে হবে না, যতটুকু জিজ্ঞেস করবে ততটুকু বলবে, কেমন? ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। এই বলে শিউলি সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসে। এসে দেখে নিচে দুজন লোক বসে রয়েছে। তাদেরকে দেখে শিউলি প্রণাম করতে যায়। এমনই সময়, থাক থাক, প্রণাম করতে হবে না। আর এই যে শিউলি দেবী, এরকম করছে কেন? আমরা কি এখন প্রণাম টনাম করতে বলেছি নাকি? কেন করতে হবে না কাকা বাবু? আপনি তো আমার বাবার মতো। আজ নতুন সংসারে আমার প্রথম দিন, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন আশীর্বাদ করব না। সুখী হও মা, আর সুখে শান্তিতে সংসার করো। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা থাক। বৌমা, তুমি একটু ভিতরে যাও, এনাদের জন্য চা আনো। সে কি মা, শুধু চা কেন? আজকে ওনাদেরকে দুপুর এখানে খেয়ে যেতে হবে, আমি নিজের হাতে রান্না করব। আপনারা আজ আমার হাতে রান্না খেয়ে যাবেন কাকা বাবু, দেখবেন এই মেয়ের রান্না সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। সে পরে হবে, এখন তুমি যাও, এখন চাটা এনে দাও। এরপর শিউলি সেখান থেকে চলে যায়। শিউলির এসব কথাবার্তা শুনে সেই লোক দুটি বলে, এই মেয়েটা কোথা থেকে এনেছেন? এ তো সাক্ষাৎ লক্ষ্মী। এত ভালো মেয়ে আপনারা বিক্রি করতে চাইছেন কেন? আমার মনে হয় এই মেয়ে আপনাদের বাড়িতে রেখে দেওয়াই উচিত। এরকম সংস্কারে মেয়ে সাধারণত দেখতেও পাওয়া যায় না। দেখুন, আপনাদের পছন্দ হয়েছে কি বলুন, আপনাদের কাছে অত জ্ঞান শুনতে চায় না। না না, যে মেয়ে আমাকে বাবা বলেছে তার সঙ্গে আমি এরকম করতে পারি না। আমি এখন উঠছি, আর কথাগুলো আপনারা একটু ভেবে দেখবেন। এই বলে তারা দুজন সেখান থেকে উঠে চলে যায়। এভাবেই পরপর কয়েকদিন কয়েকজন লোক তাদের বাড়িতে আসতে থাকে এবং প্রত্যেকেই শিউলিকে দেখে ও তার ব্যবহার এবং কথাবার্তা শুনে অবাক হয়ে যায়।
এবং প্রত্যেকেই প্রায় মালতী দেবীকে বলে যে এত ভালো মেয়েকে তারা কোনো খারাপ কাজে লাগাতে পারবে না। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। শিউলির ব্যবহার, কথাবার্তা এবং ভালোবাসায় রঞ্জন বাধ্য হয়ে যায় তাকে ভালোবাসতে। সে অনেকবার মালতী দেবীকে এ বিষয়ে বলতে চাইতো, কিন্তু মালতী দেবী কোনোভাবেই রাজি ছিল না। এমনই একদিন মালতী দেবী সিঁড়ি থেকে নামতে নামতে হঠাৎ পা পিছলে পড়ে যান। ওহ বাবা গো, মারে মরে গেলাম। এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। গেল, আমার হাড় গোড় সব গেল। কি হয়েছে মা, আপনি কিভাবে পড়লেন? উঠুন দেখি, আমার কাঁধে হাত দিন, আস্তে আস্তে উঠে পড়ুন। আমি উঠতে পারছি না বৌমা, তুমি অন্য কাউকে ডাকো। আপনি আমাকে ধরে ওঠার চেষ্টা করুন, আপনি ঠিক পারবেন। এরপর কোনোভাবে শিউলিকে ধরে মালতী দেবী খোঁড়াতে খোঁড়াতে সোফায় গিয়ে বসেন। শিউলি তখন ডাক্তারবাবুকে ফোন করে এবং ডাক্তারবাবু এসে বলেন, পায়ের হাড় একেবারে ভেঙে গিয়েছে, প্লাস্টারও হয়তো করতে হতে পারে, আর 3 মাস একেবারে নড়াচড়া করবেন না, বুঝেছেন? এরপর ডাক্তার শিউলিকে সবকিছু বুঝিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে শিউলি মালতী দেবীর দেখাশোনা করতে থাকে। তার খাবার দাবার সমস্ত কিছুই তার ঘরে পৌঁছে দেয় এবং সময় মতো তাকে ওষুধ খাওয়ানো, স্নান করানো, মাথা ঝেড়ে দেওয়া, এই সমস্ত কাজই করতে থাকে। ধীরে ধীরে মালতী দেবীর মন গলে যায় এবং তিনি বুঝতে পারেন যে তারা সত্যি অনেক বড় ভুল করতে যাচ্ছিল। এমনই একদিন মালতী দেবী শিউলিকে ডেকে বলেন, বৌমা এখানে বসো, তোমার সঙ্গে কিছু আমার কথা আছে। হ্যাঁ মা, বলুন, কি বলবেন? বৌমা, তুমি এতদিন নিশ্চয়ই বুঝে গেছো আমাদের কাজ কি, আমরা কি করি। হ্যাঁ মা, আমি সব জানি, আর আমি এটাও জানি যে আপনারা এখন অনেক পাল্টে গেছেন, আর আমার বিশ্বাস আপনারা আর কখনোই ওই সমস্ত কাজ করবেন না। বৌমার মুখে এই সমস্ত কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে আসে। তিনি তখন শিউলিকে জড়িয়ে ধরে বলেন, তুই ঠিক বলেছিস মা, তুই আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস যে আমরা কতটা ভুল ছিলাম। জানি না ভগবান আমাদের এই পাপের জন্য আমাদের কোনোদিন ক্ষমা করবেন কি না, কিন্তু তোর কাছে আমি আজ ক্ষমা চাইছি। তোর সঙ্গে আমি যেটা করতে যাচ্ছিলাম সেই পাপের জন্য আমি খুবই লজ্জিত রে মা, আমাদেরকে তুই ক্ষমা করে দে। মা, এভাবে আপনি ক্ষমা চাইবেন না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এভাবে সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি। এমনই সময় সেখানে রঞ্জন এসে উপস্থিত হয় ও সে বলে, মা, আমি একটা নতুন ফ্যাক্টরি খুলতে চাই এবং সেখানে শিউলিও আমাকে সাহায্য করবে বলেছে, তাই এ ব্যাপারে তোমার কি মতামত? এটা তো খুব ভালো প্রস্তাব বাবা, বৌমা আমার খুব বুদ্ধিমতী, তোমরা দুজনে মিলে ব্যবসা ঠিক দাঁড় করিয়ে নেবে, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। এরপর তারা একটি কাপড়ের ফ্যাক্টরি খোলে এবং সেই ফ্যাক্টরিতে বিভিন্ন অসহায় মেয়েদেরকে কাজ দেয়। ফ্যাক্টরিও খুব ভালোভাবেই চলতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।